একজন নাকি হুমকি দিয়েছে অযোধ্যায় যে রাম মন্দির হচ্ছে বাবরি মসজিদের পরিবেতে জায়গাতে, সেখানে নাকি কি বলছে এই রাম মন্দির উড়িয়ে দেবে। দুজন ধরা পড়েছে, দুজন ধরা পড়েছে। ধর্মীয় পরিচয় যদি আপনি জিজ্ঞাসা করেন বাই সার্টিফিকেটে তারা হিন্দু, আমি তাদেরকে হিন্দু মনে করি না। আমি ব্যক্তিগত বলছি তাদেরকে আমি হিন্দু মনে করি না। যারা মানুষে মানুষে বিভেদ লাগাবে, যারা মানুষ সমাজের মধ্যে অশান্তি করবে, তারা হিন্দু মুসলমান হতে পারে না, তারা অসামাজিক সমাজের কীট মনে করি। কিন্তু বাই সার্টিফিকেটে যদি ধর্মীয় পরিচয় যেখানে উল্লেখ করা আছে সেটা হিন্দু। আমি অনুরোধ করব এই ধরনের ভোট আগিয়ে আসলে মসজিদে দেখবেন শুয়োরের গোশত রাখবে, মন্দিরে গরুর গোশত রেখে দেবে, রেখে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দিতে পারে। মুসলমান ভাববে মন্দিরে, এই মুসলমান ভাববে মসজিদে শুয়োরের গোশত মানে অন্য ধর্মের মানুষ রেখেছে, আমার হিন্দু ভাই ভাববে মন্দিরে গরুর গোশত মানে ওরা রেখেছে। এই আমরা ওরা করে কিন্তু অশান্তি লাগিয়ে দিতে পারে। আমি অনুরোধ করছি আপনাদের কাছে এদের ফাঁদে আপনারা পা দেবেন না। এই ধরনের একটা জাস্ট উদাহরণের জন্য বলছি, এই ধরনের অনেক কাণ্ড ঘটাবে। ফেসবুক হোয়াটসঅ্যাপে বিভিন্ন দেবদেবীর নামে, বিভিন্ন পাইগম্বরদের নামে বিভিন্ন গালাগালি লিখে শেয়ার হবে, ওরা করবে, একটা শক্তি আছে। যেটা আমি মনে করি তারা হিন্দুও নয়, তারা মুসলমানও নয়, তারা হচ্ছে সমাজের কীট। তারা ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় আসার জন্য এই ধরনের অপকর্ম করতে পারে। আমি আপনাদের বলবো আমরা হিন্দু মুসলমান ওদের ফাঁদে পা দেব না। আমরা হিন্দু মুসলমান ওদেরকে প্রতিহত করব। আমরা দীর্ঘদিন ধরে যেভাবে একসাথে বসবাস করছি একসাথে বসবাস করব। যার যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে। দিনের শেষে আমরা প্রতিবেশী, এটা মাথায় আমরা রাখবো। এটা মনে রাখবেন যে দাদা দিদি অনেক কে বলছে হিন্দু বিপদে আছে, কে বলছে মুসলমান বিপদে আছে, কিন্তু যদি আমার একটা হিন্দু ভাই বিপদে পড়ে, আমার একটা মুসলমান ভাই বিপদে পড়লে এখানে ওই দাদা দিদি ছুটে আসবে না। ওই পাশের হিন্দু বিপদে পড়লে মুসলমানটাই আগে ছুটে যাবে, মুসলমান বিপদে পড়লে হিন্দুটাই আগে ছুটে আসবে উদ্ধার করতে। আপনার পাড়ার সমস্যা যদি কিছু হয় পাড়াতেই মিটিয়ে নেবেন, কোনো দাদা দিদিকে এন্ট্রি করতে দেবেন না ওই সমস্যাতে। ওই দাদা দিদি আসলে তাদের রাজনৈতিক ব্যবসার চরিতার্থের স্বার্থে আপনাদের মধ্যে বিভাজন করে দিতে পারে। তাই অনুরোধ করব, দিনের শেষে মানুষ, এটাই হচ্ছে আমাদের কাছে বড় পরিচয়। মন্দিরে মসজিদে ধর্ম থাকবে, মন্দির মসজিদকে রক্ষা করার দায়িত্ব হবে মানুষের। মানুষ এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় থাকবে তো? এটা মাথায় রাখবেন, না হলে ভোট আগিয়ে আসবে, বিভেদের রাজনীতি ছড়াবে। আমরা ওদের ফাঁদে পা দেব না, ওদের অপচেষ্টায় আমরা কোনো রকম ভাবে সাকসেস হতে দেব না। ওদের অপচেষ্টাকে আমরা সমূলেই নির্মূল করব। শেষের দিকে আসছে তিনটে কথা। প্রথম কথা হচ্ছে আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। আজকে যে সমস্যা যা হচ্ছে না দেখছেন, অধিকার পাচ্ছেন না, হ্যান ত্যান যা সমস্যা, সবার মূলে হচ্ছে শিক্ষা। শিক্ষা না থাকার ফলে জানতে পারছি না অধিকার না জানার ফলে কেড়ে নিচ্ছে। 500 টাকা দিয়ে বলছে অনেক কিছু করে দিচ্ছি, 500 দিয়ে আপনার ভাগের 5000 কেড়ে নিচ্ছে, ওরা 4500 ঝেড়ে দিচ্ছে। আপনারটা আপনাকে বুঝতে গেলে শিক্ষা অর্জন করতে হবে। আমি মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, অনেকে ভয়ে এখানে আসতে পারছে না, তাদের উপরে চাপ দিতে পারে। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যদি একবেলা উপোস থাকতে হয় উপোসে থাকবেন। আজকে আসছিলাম, একটা বড় পুজো হচ্ছে, কোন একটা বড় পুজো হচ্ছে। আজকে অনেকে মান্যত করতে গেছে, অনেকে পুজোতে যাচ্ছে, দেখেন অনেকে উপোস থাকে মান্যত করলে। তো আর অনেকে রমজান মাসে আমরা রোজা রাখতে হয়, অনেকে এমনি নফল রোজা রাখে, এমনি স্বাভাবিকভাবে আমরা উপোস আর রোজাই থাকি। যদি একবেলা উপোস থাকতে হয় উপোস থাকবেন, একবেলা রোজা রাখতে হয় রোজায় থাকবেন। কিন্তু আপনাদের ছেলেগুলোর পড়াশোনা না বন্ধ হয়, আপনাদের কাছে অনুরোধ করছি, যদি একবেলা না খেয়ে থাকতে হয় পড়াশোনা করার জন্য ছেলেগুলোর, তাই না খেয়ে ওই টাকা দিয়ে পড়াশোনা করাবেন। কিন্তু পড়াশোনা না বন্ধ হয়, কি দলিত কি আদিবাসী কি মুসলিম যে আছে না কেন, অধিকার সম্পর্কে জানতে পারবেন। আমি জাস্ট একটা কথা বলবো, এসটি এসসি সমাজের মানুষ আমার মনে হয় এখানে বেশি আছে, তাই তো? হিন্দু সমাজের মধ্যে এসটি এসসিরা এখানে বেশি আছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, একটা আইন আছে না, প্রিভেনশন অফ 1989 এসটি এসসি অ্যাট্রোসিটিস অ্যাক্ট, একটা আইন আছে। এই আইন সম্পর্কে আমার তো মনে হয়, আমি শুরু থেকে এই পর্যন্ত দেখলাম, খুব ভালো লাগলো। সমস্ত ধর্মের মানুষজন আমাকে দেখার জন্য এসে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন।
ওখানে এসসি সমাজের, এসটি সমাজেরও মানুষজন হয়তো আছেন, তো তাদের উদ্দেশ্যে বলছে, মাইক তো অনেক দূরে লাগানো আছে, একজন জানতেন এই আইনটা স্পেশালি এসটি এসসি অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের জন্য তৈরি করা হয়েছে। 1989 একটা আইন তৈরি করা হয়েছে স্পেশালি এসটি এসসি অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের জন্য একটা আইন তৈরি করা হয়েছে, যে আইনে অনেক কিছু তারা ফ্যাসিলিটি পাবে আইনের মাধ্যমে। জাস্ট আমি একটা উদাহরণের জন্য বলছি, আমাদের অনেক সময় উকিলের প্রয়োজন হয়, তো দলিত আদিবাসী ভাইদের তো উকিলের প্রয়োজন হয়। ওই আইনটা বলছে কোন সময় দলিত আদিবাসী ভাইদের আইনের প্রয়োজন হলে সরকার থেকে বিনামূল্যে আইনি পরিষেবা দিতে হবে। কটা ভাই পেয়েছে? কটা ভাই পেয়েছে? আপনাদের এখানে আজ থেকে জিজ্ঞাসা করবেন আপনাদের এখানে যারা সমস্ত আছে, যাচ্ছে কজন পেয়েছে? পায়নি। না পাওয়ার কারণ জানে না। আজকে যদি আমরা পড়াশোনা করি, আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করি, আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে জেনে আমাদেরকে বলতে পারবে। আর তৃণমূল কংগ্রেস কোনোদিন জানাবে না, ও জানাবে না। কারণ কি, যদি আপনি আইনি সহায়তা বিনামূল্যে পেয়ে যান, তাহলে পার্টি অফিসে গিয়ে বলবেন, দাদা আমার একটু সমস্যা হচ্ছে, দেখে দাও, ওটা বলবেন না, আপনি ডাইরেক্ট আইনের কাছে চলে যাবেন, পার্টি অফিসে আর ভিড় হবে না। বা আপনার দেখছি করে অমুক দিনে অমুক প্রোগ্রাম আছে, আইরে একটু আমার সাথে চ, পার্টির ভিড়ও হবে না। ফলে ওরা আপনাদেরকে জানায় না। যারা সংখ্যালঘু সমাজের আছে, এত হা উতাসার জায়গা কেন? এত হা উতাসার মধ্যে আছেন কেন? সংবিধান খুলুন না, আপনার অধিকার এখানে সুনিশ্চিত করা আছে। উদাহরণের জন্য বলছি, আপনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করুন, সিলেবাস আপনি করুন, আপনি শিক্ষক নিয়োগ করুন, আপনি ড্রেস কোড দেবেন, সরকার টাকাটা শুধু দেবে। এটা হয়? এটা হয় না। কারণ কি, আমি আপনি বেশি জানি না, বেশি মানুষ আওয়াজটা তুলছে না, ফলে সরকার দিচ্ছে না, নিজের মতো করে চালাচ্ছে। তাই আমি বলবো, যেটা একবেলা যদি উপোস থাকতে হয় থাকবেন, একবেলা যদি রোজা থাকতে হয় থাকবেন, আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। সাথে সাথে এটা বলবো, ঘাটেশ্বর অঞ্চল কমিটির যারা দায়িত্বশীল আছে, তাদেরকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, অর্থের অভাবে কারো সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায়। ফলোয়ার্সরাও আছে, বিভিন্ন ধর্মের মানুষেরা আছে। ধর্মগ্রন্থ আমরা পড়ি, কেন পড়ি? আমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করার জন্য। সব ধর্মে আমি মনে করি সঠিক দিশা দেয়, সত্যের কথা বলে, ন্যায় পথে থাকার কথা বলে। কোন ধর্ম বিশৃঙ্খলা হওয়ার কথা, মারামারি করার কথা বলে না। এটা আমার ধর্মীয় বিশ্বাস থেকে আমি বলছি। আমাদের প্রত্যেকের বাড়িতে যে ধর্মেরই হোক না কেন, ধর্মগ্রন্থ আছে, আমরা সেটাকে অধ্যয়ন করি। আমি অনুরোধ করব, যারা ধর্মগ্রন্থ রেখেছেন বা রাখেননি তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সাথে সাথে আমি এটা আপনাদের একটা অনুরোধ করছি, আমাদের বাড়িতে একটা করে সংবিধান রাখুন। সেখানে অধিকারের কথা উল্লেখ আছে। এই কাগে কান নিয়ে চলে যাচ্ছে, কাগের দিকে না তাকিয়ে নিজের কানটার দিকে একটু তাকান। 2019 সালে সিএএ করবে, ভোট লুট হয়েছে। 2021-এ সিএএ করবে, ভোট লুট হয়েছে। 2024-এ আবার সিএএ করবে, ভোট লুট হয়েছে, লুট হবার প্রস্তুতি নিচ্ছে। দিনের শেষে কে হচ্ছে? কে জাহাজে মন্ত্রী হয়ে যাচ্ছে, তো কেউ বড় মিনিস্টার হয়ে যাচ্ছে, কেউ এমএলএ হয়ে যাচ্ছে, তো কেউ এমপি হয়ে যাচ্ছে। শুধু সিএএ কাউকে ভয় দেখিয়ে ভোট নিয়ে কেউ এমপি হচ্ছে, আর সিএএ পক্ষে কথা বলেও কেউ বিধায়ক হয়ে যাচ্ছে। কিন্তু চটে বসা মানুষে ক্রমশ তলনিতে চলে যাচ্ছে। আমি একটা কথাই জোর গলায় এখানে বলে যাচ্ছি, সিএএটা হচ্ছে একটা ভোট ধরা কল। আপনার ইঁদুর ধরা কল তো অনেকের বাড়িতে আছে না? অনেকের ইঁদুর ধরা কল দেখেছেন তো? ওর মধ্যে খাবার টাবার কিছু দিয়ে রাখে, ইঁদুর ঢুকে যায়, খাবারটা খাওয়ার লোভে আটকা পড়ে যায়। একদম সিএএটা হচ্ছে না ভোট ধরা কল। তৃণমূল তারও মতো ব্যবহার করছে, বিজেপির মতো ব্যবহার করছে। মধ্যখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে অধিকার থেকে। ওই 2024-এ লোকসভা নির্বাচন আসছে, দেখবেন সিএএর কথা খুব হবে, ভোট মিটে যাবে, আবার ঠান্ডা করে চলে যাবে। 2019-এর কথা ভুলে যায়নি। অমিত শাহজি পশ্চিমবাংলায় এসে না সিএএর কথা অনেক বলেছিলেন। লোকসভা নির্বাচন 2019 শেষ হলো, সব ভুলে গেল। 2021-এ ভোটের সময় যোগীজি থেকে শুরু করে, অমিত শাহজি থেকে শুরু করে
বিজেপির বড় বড় দিল্লির নেতারা এসে বাংলায় কি বললো, সিএ করবো সিএ করবো। আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তার দলের সাঙ্গপাঙ্গরা সিএ কে আটকাবো আটকাবো আটকাবো, ওরা বলছে করবো, এরা বলছে আটকাবো। ভোটটা সুন্দরভাবে দুটো ভাগে ভাগ করে নিল। ভোট মিটে গেল 21, 2023 কোনো খবর নাই। কি দেখলাম, নভেম্বরের 29 তারিখে সম্ভবত 2023-এর অমিত শাহজি কলকাতায় আসে কি বললো, সিএ করব। মানে আমি বুঝতে বললাম এবার ভোট আসছে। একটা সময় ছিল রাস্তা সারাই হলে, রাস্তায় মেরামত হলে আমরা বলতাম কি এবার ভোট আসছে। পিজের গন্ধ নাকে আসলে এবার ভোট আসছে। এখন আর পিজের গন্ধ নয়, এখন সিএ এর কথা কানে আসলেই মনে পড়ে যাচ্ছে তাহলে এবার ভোট আসতে চলেছে। আর তো ইস্যু নয়, আর তো ইস্যু কি আছে? আজকে বলছে মতুয়া ভাইদেরকে নাগরিকত্ব দেবে। আমি জাস্ট একটা কথা এখানে রাখতে চাই মতুয়া ভাইদের উদ্দেশ্যে, মতুয়া ভাইরা কি আমাদের নাগরিক নয় দেশের? তারা কি নাগরিক নয়? আবার কি নাগরিকত্ব দেবে? তারা আমরা যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছি তারাও যাচ্ছে, আমরা সরকারি চাকরি করছি তারাও করছে, আমরা সরকারি বাসে চড়ছি তারাও করছে, আমরা রেশন দিচ্ছি তারাও নিচ্ছে, আমরা যা নিচ্ছি তারাও পাচ্ছে। তারা কি নাগরিক নয়? আবার নাগরিকত্ব দিবেন? বোকা বানানো হচ্ছে। মতুয়া ভাইদের উদ্দেশ্যে বলবো, একটু চোখ কান খুলে রাখো। শুধু ভোটের জন্য নাগরিকত্বের জিগির তুলছে, ভোট মিটে যাচ্ছে, আবার বোকা বানাচ্ছে। সময় এসেছে, কি মতুয়া, কি আদিবাসী, কি দলিত, কি মুসলিম, কি নাগরিক, প্রত্যেক নাগরিককে বলবো আসুন অধিকারের নিরিখে ভোট হোক। অধিকার কোথায় আছে? আর সংবিধানে লিপিবদ্ধ আছে, সংবিধানটাকে পড়ুন। সংবিধানে সেখানে আপনার স্বাস্থ্যের কথা বলা আছে, সেখানে অন্যের কথা বলা আছে, বাসস্থানের কথা বলা আছে, শিক্ষার অধিকারের কথা বলা আছে। আমি অনুরোধ করব আপনাদেরকে সংবিধানটা পড়ুন আপনারা, তাহলে বুঝতে পারবেন অধিকার কিভাবে আছে। আর অন্যথায় কাগে কান নিয়ে চলে গেছে, কাগের দিকে তাকাচ্ছেন, কানে কানি আছে কিন্তু কাগের দিকে তাকাচ্ছেন। এইভাবে 75 বছর বোকা বানিয়েছে। সময় এসেছে সংবিধান সম্পর্কে সচেতন হন, সংবিধানকে অধ্যয়ন করুন, অধিকার সম্পর্কে আপনি জানতে পারবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আজকে বাংলার আপামর জনগণের নয়নের মণি, আজকে আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান সাথে নেতৃত্বদেরকে সকলকে সংগ্রামী অভিনন্দন, মিডিয়া বন্ধু, এবং আজকে আপনাদের মাধ্যমে আমাদের এই যে বার্তা বাংলায় সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কর্মীরা যে প্রচেষ্টা চালাচ্ছেন, তার জন্য সকল কর্মীকে আমার তরফ থেকে সংগ্রামী অভিনন্দন এবং হুল জোহার জানাচ্ছি। আজকে আমাদেরকে ভাবতে হবে যে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির একমাত্র কণ্ঠ বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছেন আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান। আজকে সেই কারণে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আজকে কলকাতার বুকে আমাদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছেন না। এর কারণ আমাদেরকে বুঝতে হবে, আজকে বিভিন্ন ভাবে অপপ্রচার আপনারা শুনেছেন। আজকে যখন চা বাগানের আদিবাসীরা সেখানে তৃণমূলের যে মাফিয়া গুন্ডা, সেখানে তাদেরকে উচ্ছেদ করার জন্য যখন তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তখন কোন রাজনৈতিক দলের নেতারা ছুটে যায়নি, তো ছুটে গিয়েছিলেন একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। যখন রুমা উরাংকে যে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন আমাদের একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান। আপনারা জানেন যে বৈষম্য 75 বছর পরেও এই দেশের যে বৈষম্য, সেই বৈষম্যের সময় পাপিয়া মান্ডি, সেই একজন উনি অধ্যাপিকা, উনাকে যখন সেই বৈষম্য মধ্যে অত্যাচারিত হতে হয়েছিল, তখন কেউ কথা বলেনি, তার ন্যায় বিচারের জন্য কথা বলেছিলেন একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান। আজকে যে কার্তিক মান্ডি, উত্তম মান্ডি, সেই উত্তম মান্ডিকে যখন রিগিং এর মধ্যে দিয়ে তাকে আত্মহত্যার পথ বেছে নেওয়া হয়েছিল, তখন কেউ ছুটে যাননি, তার ন্যায় বিচারের জন্য ছুটে গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী ভাইজান। আজকে আপনারা নিশ্চয়ই জানেন দেউচাপাচামি, যেখানে হাজার হাজার আদিবাসী ভাই বোনেরা সেখানে উন্নয়নের নামে উচ্ছেদ হচ্ছেন,
সেখানের মানুষের পাশে থাকার জন্য ছুটে গিয়েছিলেন একমাত্র আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের অযোধ্যা পাহাড় দুর্গা প্রকল্পের নামে সেখানে পাহাড় ধ্বংস হচ্ছে, আদিবাসীদের ধর্মীয় ঐতিহ্য ধ্বংস হচ্ছে, সেখানে কেউ ছুটে যাননি, সেই আওয়াজটা তুলে ধরেননি। আজকে আওয়াজ তুলে ধরছেন আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান। জল জঙ্গল জমির অধিকার আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দীর্ঘদিনের যে দাবি যে ফরেস্ট রাইট অ্যাক্ট 2006, সেই 6টাকে বাস্তবায়িত করতে হবে, তার জন্য কোনো আওয়াজ তোলেনি। একমাত্র আওয়াজ তুলছেন আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মাতৃভাষা সাঁওতালি, সেই সাঁওতালির সঠিক পরিকাঠামো তৈরি করার জন্য আমাদের 18 জন বিধায়ক যিনি আদিবাসী সংরক্ষিত আসন থেকে আছে, তারা কথা বলছেন না। সেটা যাতে সঠিক পরিকাঠামো গঠন হয় তার জন্য পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে, সেই কারণে কথা বলছেন আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান। আজকে যখন আমরা দেখছি যে চারিদিকে ফেক এসটি, সেই ফেক এসটি জালিয়াতি করে আজকে আদিবাসীদের সংরক্ষণ কেড়ে নেওয়া হচ্ছে, কোন রাজনৈতিক দলের নেতা মন্ত্রী সেখানে চুপ করে বসে আছেন, কথা বলছেন না। একমাত্র বিধানসভার ভেতরে এবং বাইরে কথা বলছেন আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান। আজকে এই আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার রক্ষা করার জন্য উনি কথা বলছেন, সেই কারণে আজকে মমতা ব্যানার্জি ভয় খেয়ে গেছে, সেই কারণে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের উপরে আজকে এত আক্রমণ চলছে। ওই হাকো আপে বুঝো যে তেজ কই কো আপে কলকাতা বিধানসভারে तेज अब बंजल के दासुल गुडरी करा पोतामलिका तेज अब वीर गुरु अथसा कोन करे जेत बना एते रहा बरन पुनिया कैबिनेट मंत्री बिना को भांकर ऑर्गना और उनको तायम रे गया बरन होपे सेना करा तो तेज अब बुझाओ तो बना जेते हे नौशाद सिद्दीकी भाईजान के एकमात्र আবহাওয়া কথায় ররে আয়। আজকে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে আমাদের সমস্ত কর্মীদের জানতে চাই যে আদিবাসীর উপরে বলার মুখ নেই। আদিবাসীদের আজকে একজন প্রতিনিধি আমরা পেয়েছি এবং আদিবাসী মানুষের উপর সমস্ত মানুষ যখন ভরসা করছেন যে একমাত্র বিকল্প হিসেবে এতদিন পরে আমাদের কথা বলার জন্য একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করছে, সেই কারণেই আজকে তাদের মুখোশটাকে খুলে দেওয়ার জন্য যাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আদিবাসী মানুষের কাছে পৌঁছতে না পারে, সেই কারণে আমাদের উপরে অত্যাচার নোয়া লাগিতে সানাম আদিবাসী বইহাকো নোয়া মিডিয়া তালাতে আপে ঠেন নেহর তাহেন করা যে আবহাওয়া যদি জানাম আরাং আবহাওয়া মাতৃভাষা আবহাওয়া জল জঙ্গল জমি আবহাওয়া যাহা বীর বুরুরিয়া অধিকার তেহেন গ্রাম সভা যাহা কথা উপসভা করণে তেহেন একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গেলে গ্রাম সভাকে মান্যতা দিতে হবে। গ্রাম সভার মাধ্যমে আজকে বন সম্পদ সেই এলাকার মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। নোয়া কথায় ররে তো তেহে নোয়া লাগিতে গে তেহে কই হ বাকর অর্গানা নোয়া লাগিতে তারাই কান লোকসভা নির্বাচন কোনে হোক কাতে সামাংরে একমাত্র আবহাওয়া পাশে তেহে আবহাওয়া রাজনৈতিক ভাবে লড়াই লাগিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনার হয়ে তব না আর বাগান আবো মোহাম্মদ মনচাও দারে তেজ আবো যাহা দিন বললে নন পলিটিক্যাল কিন্তু আপত্তিদারে যাহা নাহাচার হয়ে গেলে ঝকটকে হয়ে গেলে পলিটিক্যাল ইস্যু নোয়া ইস্যু বিরুদ্ধে লড়াই করতে গেলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাশে তাহা হয়ে তবে নোয়া লাগিতে গে তেহে নয় পোনা যাহা জানা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রিয়া যাহা চতুর্থতম তেজ আলে প্রতিষ্ঠা দিবস নোয়া প্রতিষ্ঠা দিবস রে আপে শপথতা হয়ে তবে যাবো বীর গুরু বাঞ্চাও লাগিতে তেহে যে একমাত্র নোয়া ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রে ঝান্ডা সব হয়ে যাব না নোয়া কোকে নেওয়ার সানাম কোকে আদৌ বেশি কথা বাইর রে আর বেশি কিছু আমি বলবো না। আমি শুধু এইটুকু বাংলার মানুষের কাছে বলতে চাই যে আজকের যে পরিস্থিতিতে আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না, এর জবাব আপনারা সাধারণ মানুষের পরিবারের দুয়ারে দুয়ারে আপনারা পৌঁছে দিন। আমাদের রাজনৈতিক সচেতন এবং আমাদের যে অধিকার সেই অধিকার ছিনিয়ে যাওয়ার লড়াই, সে লড়াই জারি আছে, লড়াই জারি থাকবে। আগামী দিনে একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে থেকে এই বাংলার মানুষকে আজকে তাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর আমরা অঙ্গীকারবদ্ধ। আপনারা পাশে থাকুন, লড়াই জারি থাকবে। কুল জোয়ার সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সরকার যিনি হচ্ছে আরএসএস এর মোহন ভাগবতের পশ্চিমবঙ্গের দুর্গা, যাকে দুর্গাখ্যায়িত করেছেন, তিনি এক এক করে ঠিক একই সূত্রে যেভাবে আজকে টোটাল রাজ্যটাকে চালাচ্ছেন, তার সাথে কোনো ধরনের আজকে বাদবিতণ্ডা নেই। যেটা দেখছেন
সেটা সাজানো এজেন্ডা আমাদের স্লোগানে আছে, সেটা সাজানো এজেন্ডা। তৃণমূল কংগ্রেস আসলে তৃণমূল বিজেপির হচ্ছে সোর্স লাইন। একটা জিনিস জানবেন, এই যে একটা ইন্ডি জোট তৈরি হয়েছে, আজকে ইন্ডি জোট ফ্যাসিস্ট বিজেপিকে রোকবার জন্য যদি জোট হয়ে থাকে, সেখানে কোন দুর্নীতিগ্রস্ত অগণতান্ত্রিক স্বৈরাচারী দল কখনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে না। এটা ইতিহাস বলছে, এটা ইতিহাস বলছে। তৃণমূল কংগ্রেস একটা আপাতমুক্ত দুর্নীতিগ্রস্ত দল, যারা পশ্চিমবঙ্গের মাটিটা বাকি আছে শুধু বিক্রি করার, বাকি সব তারা বিক্রি করে দিতে পারে কায়েমি স্বার্থে। সেই কায়েমি স্বার্থে আপনারা দেখছেন একটা শিক্ষা দপ্তর জেলে, আজকে দেখছেন তারাও ধর্মের তাস খেলছে। আমার টাকায় জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে, আজকে আমার টাকায় পুরোহিত ভাতা দেওয়া হচ্ছে, আর ওয়াকফ টাকায় দেওয়া হচ্ছে ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা। তারা কেউ কিন্তু ভাতার জন্য বসেছিলেন না। আর রাস্তায় দাঁড়িয়ে কারা বসে আছেন? যোগ্য চাকরি প্রার্থীরা। যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে, তো সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছে না। এই আমাদের আজকে পাহারা দিচ্ছেন যারা, যারা সুযোগ ব্যবস্থা করে দিচ্ছেন প্রোগ্রামের, এই পুলিশ প্রশাসনরা তারা দিয়ে পাচ্ছেন না। তাহলে আমাদের চেয়ারম্যান বিধানসভায় কথা বলছে। আর আজকে তৃণমূল এই অগণতান্ত্রিক পরিবেশ, স্বৈরাচারী পরিবেশটাকে সামনে রেখে বিজেপিকে সোর্স লাইন করে দিচ্ছে। এবং আমরা মনে করি পশ্চিমবঙ্গের মাটি থেকে তৃণমূলকে হাঁটানোর মধ্যে দিয়ে বিজেপিকে পরাস্ত করার যে আহ্বান আমরা রেখেছি, তার জন্য ব্যাপক মহাজনের জোট করে তুলতে হবে। তাই আজকের এই সভা আওয়াজ তুলছে যে পঞ্চায়েতের গণনার দিন পঞ্চায়েতি গণতান্ত্রিক ব্যবস্থাকে তৃণমূল যেভাবে লুণ্ঠন করেছে, গণতান্ত্রিক অধিকার লুণ্ঠন করেছে, তার বিরুদ্ধে শপথ নেওয়ার এই সভা ফ্যাসিবাদের বিরুদ্ধে শপথ নেওয়ার এই সভা, আজকের এই সভা স্বৈরাচারের বিরুদ্ধে, দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই জারি রাখার এই শপথের সভা। আজকে এই সভা থেকে আওয়াজ উঠবে আগামী লোকসভা নির্বাচনে এই ফ্যাসিবাদী বিজেপি আর বিজেপি সহায়ক শক্তি তৃণমূল কংগ্রেস, স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনগণের জোট, খেটে খাওয়া মানুষের জোট গড়ে তোলার যে আহ্বান আমাদের পার্টি দিয়েছে, তার জন্য আমাদের কর্মী বাহিনীরা সজাগ থাকবেন, কোন প্ররোচনায় পা দেবেন না। বিভিন্ন প্ররোচনা তৈরি করবে, যেভাবে পঞ্চায়েত নির্বাচনে আপনারা বহু জায়গায় আমাদের সমস্ত সিট কেড়ে নিয়েছে, গণতন্ত্রকে কেড়ে নিয়েছে রাজ্যের সরকার। সেই গণতন্ত্রকে কেড়ে নেওয়ার বিরুদ্ধে রাজপথে নেমে লড়াই জারি রেখে আবার আমাদের অধিকার পুনরুদ্ধার করতে হবে। তার শপথ নেবার জন্য আজকের এই চতুর্থ বার্ষিকীর এই সভা 1000 জনের কম লোক নিয়ে আমরা করছি। কিন্তু এই বার্তা চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের কানায় কানায় লক্ষ কোটি মানুষের কাছে। এ সভা যাচ্ছেন আমাদের চেয়ারম্যান বিধানসভায় যে সৌজন্যতা রাজনীতি দেখায়, আমরা সেই সৌজন্যতার পলিটিক্স করতে শিখেছি। আইএসএফ সেই সৌজন্যতা বিশ্বাস করে। তাই আমি দীর্ঘ সময় না নিয়ে শেষ করবো এই কথা বলে, কর্মীদের উদ্দেশ্যে আমাদের রাজ্য কমিটির নেতৃত্বের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া প্রয়োজন। সেই বার্তা হচ্ছে, বন্ধু, সংগ্রামী সাথী, যারা আজ দক্ষ অনেক দুঃখ কষ্টের মধ্যে আছেন, আমাদের এই সময় আসতে পারেননি, দুঃখ করবেন না। এটা রাজনীতির লড়াই, এটা ক্ষণিকের জন্য নয়। রাজনৈতিক সংগ্রাম একটা দীর্ঘস্থায়ী সংগ্রাম। এই সংগ্রামে জিততে গেলে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই জারি রাখতে হবে বন্ধু। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে বন্ধু। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই জারি রাখতে হবে, যেটা মাঠে জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনার অধিকার আপনি কেড়ে নেবেন। এই আহ্বান আজকের এই চতুর্থ বার্ষিকীর প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ থেকে আপনাদেরকে জানাচ্ছি। আপনারা ঘাবড়াবেন না। পার্টির চেয়ারম্যান, রাজ্য কমিটি আপনাদের সুখে দুঃখে আছে এবং গরিব খেটে খাওয়া মানুষের পক্ষে থেকে লড়াই করবে। এই আহ্বান রেখে সংগ্রামী সমস্ত আইএসএফের কর্মী এবং সমস্ত বন্ধুদের অভিনন্দন, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।